ঘরের মধ্যে কোনো জানলা নেই। দেওয়াল, মেঝে, সিলিং সবই কাঠের। আসবাবপত্র বলতে দেওয়াল জোড়া ছোট ছোট খোপ, ব্যাংকের লকারের মতো। মাঝখানে একটা পালিশ করা সেগুন কাঠের বড় টেবিল। টেবিলের দুদিকে দুটো চেয়ার। মাথার উপর বড় বড় লাইট জ্বলছে। উজ্জ্বল হলেও সে আলোর কোনো তাপ নেই। চেয়ারে দুজন মানুষ মুখোমুখি বসেছিলেন। টেবিলের উপর রাখা একটি অতি জরাজীর্ণ পুঁথি। হাত দিয়ে তুলতে গেলে পাতা খসে যেতে পারে, এমনই ঝুরঝুরে অবস্থা তার। কিছু বোঝা গেল পুঁথিটা থেকে? প্রশ্ন করলেন একজন। তার ছোটখাটো চেহারার মধ্যে নজরে পড়ে অত্যুজ্জ্বল চোখ দুটি। মনে হয় বুঝতে পেরেছি চিফ, উত্তর দিলেন অন্যজন। পুঁথিটা তার সামনেই খোলা। এনিথিং সিরিয়াস? অনুবাদক তো এর মানেই বুঝতে পারছে না। বলছে কথাগুলো অদ্ভুত ধরে, অর্থহীন, কোনো মানেই হয় না তাদের। আছে চিফ, গভীর অর্থ আছে। সে অর্থ এতই গূঢ় যে তাকে গোপন করার জন্য এই হেয়ালি ভরা সাংকেতিক ভাষার আশ্রয় নেওয়া হয়েছে। অনধিকারীদের নিরুৎসাহ করাই এর উদ্দেশ্য। কিন্তু কেন? এমন কি লেখা আছে ওখানে? কিছুক্ষণ চুপ করে থাকার পর মুখ খুললেন তিনি। পরের 15 মিনিট ধরে এক টানা বলে যান। চিফ কোনো কথা না বলে চুপচাপ শুনে যান। আপনার কি মনে হয় এসব সত্যিই কি ঘটতে পারে? ঘটতে পারে নয় চিফ, ঘটতে চলেছে। ভুলে যাবেন না, যিনি এই পুঁথি লিখে গেছেন তার তুল্য প্রতিভাবান তন্ত্রবিদ এই পৃথিবীতে আজও জন্মাননি। তার ভবিষ্যৎবাণী ভুল হতেই পারে না। যদি ধরেও নি যে ঘটনাটা ঘটবে, যার সম্ভাবনা নেই বললেই চলে, সেটা কখন আর কোথায় ঘটবে সেই ব্যাপারে কিছু বলা আছে? আছে চিফ। যে গ্রহ ও নক্ষত্রের সন্নিবেশের কথা তিনি বলে গেছেন তার ভিত্তিতে গণনা করে দেখেছি যে আর বেশি দেরি নেই। আগামী সপ্তাহেই ঘটতে চলেছে সেটি। কোথায় জায়গাটা ম্যাপে দেখাতে পারবেন? এই বলে হাতে ধরা ট্যাবে এশিয়ার ম্যাপ বার করে তার সামনে ধরেন চিফ। দুটো দীর্ঘ আঙুল খেলে গেল ট্যাবের স্ক্রিনের উপর। ম্যাপ এদিক ওদিক সরিয়ে খানিক ছোট বড় করে এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করলেন তিনি। সেদিকে তাকিয়ে খানিক চিন্তিত দেখায় চিফকে। This is the same place where we are going to conduct something very serious next week. দুটো একই জায়গায়, এত কোইন্সিডেন্স! স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এরকম সমাপতন তো স্বাভাবিক নয়। And I am having a very nasty feeling about it. আমি এসব তন্ত্রমন্ত্রে একেবারেই বিশ্বাস করি না, কিন্তু সতর্কতা হিসেবে যদি আপনাকে ওখানে গিয়ে একটু নজরদারি করতে বলি, সেটা আপনার পক্ষে সম্ভব হবে কি? আপনি না বললেও আমাকে ওখানে যেতেই হবে চিফ। আমার মনে হচ্ছে একটা মহা দুর্যোগ আসন্ন। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। ভালোবাসাই হলো সবচেয়ে বড় জাদু, সবচেয়ে বড় তন্ত্র। ভালোবাসার এই মন্ত্রে কম বেশি আমরা প্রত্যেকেই দীক্ষিত হয়েছি। আমরা শিখেছি ভালোবাসতে। ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় টান। আর তোমাদের সেই ভালোবাসার জোরে আজ আবার হররস্কোপে ফিরলেন অভিক সরকার তার একটি দুর্ধর্ষ গল্প নিয়ে, পেত বধূ। আজকে এই গল্পের প্রথম পর্ব তোমাদের জন্য। আমাদের এই গল্পে আমাদের সাথে রয়েছে আমাদের সকলের অনেক প্রিয় কিছু মানুষজন। মোট 3টি পর্ব নিয়ে আসতে চলেছে এই গল্পটি। আমাদের এই যাত্রায় আমরা আশা করব
প্রত্যেকবারের মতো আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে আর বেশি দেরি নয়, শুরু করছি অভিক সরকারের লেখা পেত বুদ্ধুর প্রথম পর্ব। দেড় হাজার বছর আগের কথা। রাতে শুতে যাওয়ার সময় একটা খড়খড়ে আওয়াজ পেয়েছিল থুপতেন। শুকনো ডালপালার উপর হেঁটে চলে বেড়ালে যেমন আওয়াজ হয় ঠিক তেমন, কিন্তু তখন সেটাকে বিশেষ আমল দেয়নি। অবশ্য আমল দেওয়ার মতো শরীরের অবস্থাও ছিল না তার। তিব্বতের এই ইয়াদাং উপত্যকাটা উত্তর দিকের তুলনায় একটু বেশি সবুজ। একদিক দিয়ে বয়ে গেছে নিয়াংচু নদী, আরেকদিকে সিসামাংপা পর্বত শৃঙ্গ। নিয়াংচুর তীরে বড় ঘাসে ছাওয়া বিস্তীর্ণ তৃণভূমি। সেখানেই ইয়াক চড়াতে যায় থুপতেন। অবশ্য নিজের ইয়াক নয়, ওয়াংচুকের ইয়াক। ওয়াংচুক শুধু এই গায়ের মোড়লই নয়, বেজায় বড়লোক আর ক্ষমতাশালীও বটে। তিব্বতের রাজা ট্রিংস তেচেনের মহামন্ত্রী হলেন মাসাং। রাজার থেকে তার ক্ষমতা কিছু কম নয়। ওয়াংচুক তারই তুতো ভাই। পোতালা প্রাসাদে প্রায় যাতায়াত আছে। পুরো শিগাৎসে অঞ্চল তার হাতের মুঠোয়। তার নজর এড়িয়ে একটা খচ্চরও মানজালা মানে পাহাড়ের ওপারের দেশে যেতে পারে না। বছরের এই সময়টায় সারা ইয়াদাং জুড়ে রাতের দিকে একটা প্রবল উত্তরে হাওয়া বয়। থুপতেন ভাবল হয়তো সেই হাওয়াতেই কাছে পিঠে কোথাও একটা ডালপালা খসে টসে পড়েছে। একে এই অঞ্চলে রাতের বেলা উঠে এদিক ওদিক দেখতে যাওয়াটা নেহাতি নির্বুদ্ধিতার কাজ। তাছাড়া আজ রাতে আর বাইরে না বেরোনোর আরো একটা কারণ আছে। সারাদিন ধরে সিনজেনকে খুঁজে খুঁজে খুব পরিশ্রান্ত সে। সিনজে হারিয়ে গিয়েছে। সিনজে হলো থুপতেনের পোষা দ্রক্ষী। তিব্বতের পার্বত্য উপত্যকায় সিংহের মতো কেশরওয়ালা যে বিশাল আকারের লোমশ কুকুরগুলো ঘুরে বেড়ায় তাদেরই একজন। কয়েক বছর আগে কাঠ কাটতে গিয়ে জঙ্গলের ধারে একে কুড়িয়ে পেয়েছিলেন থুপতেন। পাশেই বাচ্চাটার মায়ের চিতায় খাওয়া শরীরটা পড়েছিল। বাচ্চাটা কুই কুই করে কাঁপছে দেখে থুপতেনের ভারী মায়া হয়। কোলে করে ঘরে নিয়ে আসে তাকে। তারপর থেকে সিনজে তার সঙ্গেই আছে। একা মানুষ থুপতেন। শিশু বয়সেই বাবা তাকে আর মাকে ছেড়ে চলে যান। তার বছরখানেকের মধ্যেই থুপতেনের মা জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে চিতার পেটে যাওয়ার পর না খেয়ে প্রায় মরার উপক্রম হয়েছিল তার। সেই থেকে প্রতিবেশীদের দয়া দাক্ষিণ্যেই মানুষ থুপতেন। সেই সিনজের প্রতি এত মায়া তার। সিনজে ছাড়া কেউ নেই তার, সে ছাড়া সিনজেরও কেউ নেই। সারাদিন ইয়াক চড়িয়ে আর ওয়াংচুকের বাড়ির ভাই ফরমাস খেটে এক গামলা জবের চম্বা অথবা মাংসের খণ্ড যাই পায় সিনজের সঙ্গে ভাগ করেই খায় সে। বাড়তে বাড়তে এখন সিনজে আকারে প্রকারে প্রায় একটা সিংহের মতোই বড় সড়ো। সারা শরীরে কুচকুচে কালো লোম, মাথা ভর্তি কেশর, বড় থালার মতো থ্যাবড়া মুখ, আর উচ্চতায় প্রায় থুপতেনের কোমরের কাছাকাছি। সিনজেকে নিয়ে রাস্তায় বেরোলে অন্য কুকুর কেন, গ্রামের মানুষজনও সব হয়ে পথের ধার ঘেঁষে হাঁটে। দ্রক্ষী এদিকে অনেক বাড়িতেই আছে, কিন্তু সিনজের মতো অমন কুচকুচে কালো রোমওয়ালা বিশাল শরীরের কুকুর এই তল্লাটে আর একটাও নেই। আজ সকাল থেকে উঠে সিনজেকে দেখতে পায়নি থুপতেন। প্রথমে ভেবেছিল এদিক ওদিক ঘুরতে গেছে হয়তো। তারপর বেলা বাড়তে চিন্তা হতে থাকে তার। এতক্ষণ বাড়ির বাইরে কখনোই থাকে না সিনজে। গেল কোথায় সে? সেই থেকে আজ সারা দিন ধরে সিনজেকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে থুপতেন। সূর্যোদয় থেকে শুরু করে অন্ধকার নেমে আসা পর্যন্ত সমস্ত গ্রাম, পাহাড়ের কোলের জঙ্গল সর্বত্র তন্ন তন্ন করে খুঁজেছে সে। তারপর ক্লান্ত অভুক্ত অবস্থায় ধুঁকতে ধুঁকতে বাড়ি ফিরেছে। তার শরীরে আজ আর এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই। ঘুমটা আসি আসি করছে এমন সময় ফের সেই খড়খড়ে আওয়াজটা কানে এলো।
আওয়াজটাকে আমল না দিয়ে ফের শোয়ার উদ্যোগ করতেই একটা চাপা ফুক ফুক ডাক যেন কানে এসে লাগলো কোথাও একটা থেকে। তারপর একটা ক্ষীণ স্বরে গড়গড় করে ডেকে উঠল একটা কুকুর। সিঞ্জের গলা না? খানিকক্ষণ কান খাড়া করে আওয়াজটা শুনে উত্তেজিত হয়ে উঠে বসল থুপতেন। এই আওয়াজ কিছুতেই ভুলতে পারে না সে। রাগে আর ক্ষোভে মাথাটা ঝাঁঝা করছিল তার। শয়তানটা ফিরে এসেছে তাহলে। কাল সকালে হতচ্ছাড়াটাকে আচ্ছা করে যদি পিটিয়ে না দিয়েছে তবে তার নাম থুপতেন নয়। বিড়বিড় করে শপথ নিল সে। বড্ড বার বেড়েছে হতচ্ছাড়ার। তার উপর আবার নির্লজ্জের মতো ভুক ভুক করে ডাকা হচ্ছে। এই ডাকের মানে বিলক্ষণ জানে থুপতেন। সিঞ্জে মৃদু স্বরে বাইরে ডাকছে তাকে, তবে রে শয়তান, আজ তোরই একদিন কি আমারই একদিন। চোয়াল শক্ত করে কোনো মতে উঠে দাঁড়িয়ে কাঠের দরজাটা আস্তে করে খুলে বাইরের দিকে তাকালো থুপতেন। অমাবস্যার ঘন অন্ধকার রাত, শীতের শুরু। আকাশ একেবারে পরিষ্কার থাকে এখন। তবু তারার মিটিমিটি আলোয় খুব অল্পই দেখতে পাচ্ছিল থুপতেন। কান খাড়া করে বোঝার চেষ্টা করেছে আওয়াজটা এলো কোথা থেকে। হাতের লাঠিটা নিয়ে বাইরে বেরিয়ে এলো থুপতেন। আশেপাশে সবকিছুই চুপচাপ। থুপতেনের বাড়িটা ঠিক গ্রামের মধ্যে নয়, একটু এক টেরে জঙ্গলের গা ঘেঁষে। ভাঙাচোরা কাঠের বাড়িটার একদিকে দ্রোমগ্রাম আর একদিকে পাহাড়। ওর কুড়ে ঘরের পরেই শুরু হয়েছে ঘন পাইন আর ফার গাছের ঘন জঙ্গল। পাহাড়ের গা ঘেঁষে ধাপে ধাপে উঠে গেছে সিসা মাংপার চূড়ার দিকে। দুই দিকেই চাইল থুপতেন। কই শয়তানটা কই? আওয়াজটা দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছে, কিন্তু ব্যাটার লুকোলো কোথায়? এদিক ওদিক তাকিয়ে জঙ্গলের কাছে একটা ছায়ার দিকে চোখ গেল তার। ছায়াটা ফের একবার ভুক ভুক করে আওয়াজ করে জঙ্গলের দিকে হাঁটা লাগালো। অন্ধকারের মধ্যেই ভুরু কুঁচকে সেদিকে চেয়ে রইল থুপতেন। ওটা সিঞ্জে না? অবশ্যই সিঞ্জে, নইলে অত বড় শরীরের কুকুর এ অঞ্চলে আর কটাই বা আছে। লাঠিটা হাতে নিয়ে পায়ে পায়ে ছায়াটাকে অনুসরণ করতে লাগলো থুপতেন। ব্যাটা যাচ্ছে কোথায় সেটা খুঁজে বার করতেই হবে। ডিসেম্বর 1959, দিল্লি। ডিসেম্বরের কনকনে সন্ধে। কানাট প্লেসের উত্তর পূর্ব দিকে একটা ন্যাড়া অমল তাস গাছ, তার ঠিক নিচে অন্ধকারের সঙ্গে প্রায় গা মিশিয়ে দাঁড়িয়েছিল মানুষটি। সতর্ক চোখে চারিদিকে লক্ষ্য রাখতে রাখতে লাল অঙ্গবস্ত্রটি গায়ে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিলেন তিনি। জায়গাটা একটু আবছায়া মতো। তার উপর সেখানে সোডিয়াম ভেপার ল্যাম্পের হলদেটে মরা আলো পড়ে একটা অদ্ভুত আলো আঁধারির বিভ্রম তৈরি হয়েছে। তাতে চারিপাশের নির্জনতা আরো গাঢ়, আরো ঘন হয়ে এসেছে। এমনিতেই দিল্লির শীত অতীব কুখ্যাত। তার উপর আজ উত্তরে হাওয়ার দাপট যেন দেহের ভেতরকার অস্থি মজ্জাগুলো কাঁপিয়ে দিচ্ছে। আজ কি একটা কারণে দিল্লিতে পাবলিক ট্রান্সপোর্ট স্ট্রাইক, তাই এই চত্বরে লোকজন নেই বললেই চলে। যদিও এই স্ট্রাইক ব্যাপারটা ভালো বোঝেন না মানুষটি। ওদের দেশে তো স্ট্রাইক, হরতাল, চাক্কা জ্যাম এইসবের নামগন্ধই ছিল না। এসব ঝুট ঝামেলা এদেশে এসেই দেখছেন। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেললেন একাকী উদ্বিগ্ন মানুষটি। পাহাড়ের কোলে তো দিব্যি ছিলেন ওরা, কোথাও কোনো অসুবিধাই ছিল না। একদিকে উত্তুঙ্গ হিমালয় আর একদিকে সুগহীন উপত্যকা। তাদের কোল ঘেঁষে চঞ্চলা কিশোরীর মতো নেচে চলেছে পাহাড়ি নদী জাংপো। আরো দক্ষিণে সমতলে নেমে গৃহিণী হয় সে। তখন আরো ভারভাত্রিক হয় তার শরীর। অঙ্গে আসে সংসারী পৃথুল লাবণ্যের ছোঁয়া। তাকে ঘিরে থাকে পাইন, বার্চ, সেই রডোডেনড্রন আর ভালোবাসার ওম। সেই জাংপোর ধারে, সেই লেবু ঘাস ছাওয়া জমিতে, সেই রডোডেনড্রন আর পাহাড়ি অর্কিডের স্নেহ ছায়ায় বড় হয়েছেন তিনি। বড় হয়েছেন সাক্ষ্য সিংহের আশীর্বাদ ধন্য পবিত্র ভূমিতে। সে জীবন ছিল পাহাড়ের মতোই শান্ত,
উপত্যকার মতোই উদার, জঙ্গলের মতোই সজীব। আর আজ মাথা তুলে আকাশের দিকে তাকালেন মানুষটি। ডিসেম্বরের ঘন নীল আকাশ, তারকাদের গা বেয়ে নেমে আসছিল ঘন কুয়াশার আস্তরণ। সেই কুয়াশায় যেন বিন্দু বিন্দু অশ্রু হয়ে জমে উঠেছিল তার চোখের কোণে। খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে চুপ করে রইলেন তিনি। এই তারাদের দল কি আজও তার গায়ের কুকুরটির ওপর এভাবেই করুণ স্নেহের চোখে তাকিয়ে আছে? তারও কি মন কেমন করে এই ঘরের ছেলেটির জন্য? পরনের বস্ত্রখণ্ডটির খুঁটে চোখের জল মুছে নিলেন তিনি। মনে মনে নিজেকে প্রবোধ দিলেন, হবে হবে, একদিন অবশ্যই নৃশংস অত্যাচারী বিদেশিদের হাত থেকে অবশ্যই উদ্ধার পাবে তার প্রিয়তম জন্মভূমি। কয়েক মাস আগে হঠাৎ করেই তাদের প্রতিবেশী রাষ্ট্রটি গায়ের জোরে তাদের পবিত্র মাতৃভূমি দখল করেছে। সেই আক্রমণের মুখে তাদের প্রধান ধর্মগুরু দলাই লামা এবং অন্যান্য সঙ্গী সাথীদের সঙ্গে প্রায় সহায় সম্বলহীন ভাবে এই দেশে পালিয়ে আসতে হয়েছে তাদের। তখন এই দেশের গুপ্তচর সংস্থা, যার নাম ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি, তারা নিঃশর্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের দিকে। সেই উপকার জীবনে ভুলবেন না তিনি। শুধু কি তাই, তারা যে এই দেশে আদৌ রাজনৈতিক আশ্রয় পাবেন সে বিশ্বাস তাদের একেবারেই ছিল না। তারা শুনেছিলেন যে এই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের দখলদার দেশটির বিশেষ সখ্য আছে। তবু এই দেশের প্রধানমন্ত্রী সেসব কূটনীতির কথা মাথায় না রেখে সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নিয়েই তাদের বুকে টেনে নিয়েছেন। শুধু যে বুকে টেনে নিয়েছেন তাই নয়, তাদের দেশের আবহাওয়ার সঙ্গে আবহাওয়া মেলে এমন একটি প্রদেশে তাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছেন। তিনি এও জানেন যে এই নিয়ে দুই বন্ধু দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে অবিশ্বাসের কালো ছায়া ঘনিয়ে এসেছে। তবু এই দেশের রাষ্ট্রপ্রধান তাদের আশ্রয় দিতে দুবার ভাবেননি। এই আশ্রয়দাতা দেশটির প্রতি, এই দেশের প্রধানমন্ত্রীর প্রতি, এই দেশের গুপ্তচর সংস্থাটির প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। হাজার হোক সাক্ষ্য সিংহের জন্মভূমি বলে কথা, তারা এই উদার হৃদয়ের পরিচয় দেবে না তো কারা দেবে? ঠান্ডাটা ক্রমেই বেড়ে উঠেছিল। মাথাটা সাবধানে বার করে ইতিউতি তাকালেন লোকটি। মল্লিক সাহেব বলেছিলেন এখানেই গোপনে অপেক্ষা করতে। আইবির লোক এসে এখানেই দেখা করবে তার সঙ্গে। তারপর তারাই তাকে পৌঁছে দেবে ধর্মশালায় কাল দুপুরের আগেই, নইলে মহা অনর্থ হয়ে যাবে। চোখ দুটো একবার বন্ধ করলেন তিনি। মানুষ চোখে দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকালে ধর্মশালার গোপন রুদ্ধদ্বার বৈঠক বসেছে। হঠাৎ আবিষ্কৃত হয়েছে যে মহাপবিত্র পঞ্চজ্ঞান ও মঞ্জুশ্রীর মধ্য থেকে একটি অমূল্য মঞ্জুশ্রী উধাও। সেই নিয়ে কি করা হবে স্থির করতেই এই গোপন বৈঠক বা চক্র। স্বয়ং দলাই লামা এই চক্রানুষ্ঠানের পৌরোহিত্যের ভার নিয়েছেন। শুধু তাই নয়, এই চক্রের পবিত্রতা রক্ষার্থে আহ্বান করা হয়েছে দলাই লামার আজ্ঞাধীন গোপনতম যোদ্ধা বাহিনী মহাকাল চক্রকে। তিনি এও জানেন যে যদি তিনি কাল দুপুরের মধ্যে সেই চক্রে উপস্থিত থাকতে না পারেন তবে সমস্ত সন্দেহ তার উপর এসেই পড়বে, আর তার ফলাফল মহাকাল চক্রের হাত থেকে বাঁচা শুধু দুঃসাধ্যই নয়, অসম্ভবও বটে। একটু চঞ্চল হয়ে উঠলেন তিনি। মল্লিক সাহেব কি তার প্রতিশ্রুতি ভুলে গেলেন? হঠাৎ করেই তার বাঁদিকে ছায়ের মতো গজিয়ে উঠল কেউ। প্রথমে একটু চমকে উঠেছিলেন তিনি, তারপর ছায়াটি তার কাছে এসে ফিসফিস করে উচ্চারণ করল, মাচিস হ্যাঁ, মাচিস। প্রথমে ভয়ে কাঠ হয়ে গিয়েছিলেন। তারপর সাজানো সংকেত বাক্যের উপযুক্ত উত্তরটি যা তাকে পই পই করে শেখানো হয়েছিল সেইটা ক্ষীণ স্বরে পেশ করলেন। লোকটা একটিও কথা না বলে নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল। লাইটার বার করে আগুন ধরালো তাতে। সেই অল্প আগুনের আঁচে ক্ষণ মুহূর্তের জন্য লোকটির মুখ দেখতে পাওয়া গেল। একটু চঞ্চল হয়ে উঠলেন তিনি। ভয় পাওয়ার মতোই চেহারা বটে, বুলডগের মতো মোটা থ্যাবড়া মুখ, ঘন জোড়া ভ্রু, তার নিচে শান্ত অথচ সতর্ক দুটি চোখ। ডান দিকের কপালের ওপর থেকে ডান গাল অবধি একটা ক্ষতের দাগ নেমে এসেছে। চওড়া কবজিতে মোটা বালা পড়া,
তাতে আগন্তুকের বাহুবলের আভাস পাওয়া যায়। मेजर कुलदीप शर्मा आईबी, मुझे चुपचाप फॉलो कीजिए। दोनों के बीच में 10 मीटर की दूरी रहनी चाहिए। ओके, कम ऑन फॉलो मी। মিনিট 10 ধরে আগন্তুককে অনুসরণ করতে লাগলেন লোকটি। এমনিতে রাস্তায় লোকজন বেশি নেই, দোকানপাট বেশিরভাগই বন্ধ। মাঝে মধ্যে জনহীন রাস্তা দিয়ে উল্কার গতিতে উড়ে যাচ্ছে শৌখিন বড় লোকের অস্টিন আর স্টুডি বেকার। রাস্তার পাশে ছোট ছোট গুমটি, সেখানে আপাত মস্তক মোটা কম্বলে ঢেকে আড্ডা জমিয়েছে মজদুর কিষানের দল। একটু পর হঠাৎ থেমে গেলেন আগন্তুক। তারপর শট করে সরে এলেন বাঁদিকে একটা পিপুল গাছের ছায়ায়। একটু ইতস্তত করে সেদিকেই হেঁটে গেলেন লোকটি। হিমালয়ের কোলে বড় হয়েছেন, এই ঠান্ডা তার কাছে কিছুই না। তবুও ভিতরে ভিতরে একটা কাঁপুনি টের পাচ্ছিলেন। পিপুল গাছের নিচে আড়ালে রাখা একটা জিপ, তাতে উঠে বসলেন আগন্তুক। তারপর লোকটিকে ইশারা করলেন তার পাশে উঠে বসতে। দুজনের কেউই জানলেন না যে জিপ স্টার্ট করে তারা বেরিয়ে যাওয়ার পর অন্ধকার থেকে সেখানে উদয় ঘটল চারটি ছায়ার। চারজনেই নির্নিমেষে তাকিয়ে রইল ধুলো উড়িয়ে চলে যাওয়া জিপের দিকে। অন্ধকারে চোখ জলে বলে সুনাম আছে থুপ্তেনের। এই জঙ্গল আর জঙ্গলের সুরিপথ হাতের তালুর মতোই চেনে সে। তা সত্ত্বেও আজ সবকিছু ভালো ঠাহর হচ্ছিল না তার। পাহাড়ি পাকদণ্ডির ধার ঘেঁষে নেমে আসছে থকথকে নীল কাদার মতো কুয়াশার চাদর। তার মধ্যে সিঞ্জে এক একবার হঠাৎ করে দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে গাছের আড়ালে। হাতের লাঠিটা সম্বল করে কোনো মতে দিশা ঠিক রেখে পথ হাঁটছিল থুপ্তেন। থুপ্তেন বুঝতেই পারছিল যে রাস্তায় সিঞ্জে তাকে নিয়ে যাচ্ছে সেটা জঙ্গলের অনেক গভীরে চলে গেছে। খুব প্রয়োজন না থাকলে দ্রোম গ্রামের কেউই যায় না সেদিকে। খানিক্ষণ বাদে থুপ্তেন টের পায় যে কোনো একটা চাতালের ওপর এসে পৌঁছেছে সে। সেখানে দাঁড়িয়ে চারিদিকে তাকাতে থাকে থুপ্তেন। গেল কই শয়তানটা? হঠাৎ করেই যেন থুপ্তেনের চারপাশ থেকে কুয়াশার চাদর কেউ উঠিয়ে নিল। সবকিছু বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল তখনই থুপ্তেন বুঝতে পারল যে সিঞ্জে হতচ্ছাড়া কুয়াশার আড়ালে তাকে এমন এক জায়গায় এনেছে যেখানে মেরে ফেলার ভয় দেখালেও দ্রোম গ্রামের একটাও লোক আসতে চাইবে না। এটা ইদিয়াক তাল, প্রেতের মিলনভূমি। লোকে বলে ডাইনি চাতাল। দ্রোম গ্রামের অধিবাসীদের এই এলাকায় আসা কঠোরভাবে মানা। এখানে পথ ভুলে কত লোকই যে ডাইনিদের শিকার হয়েছে তার ইয়ত্তা নেই। জায়গাটা চেনার কথা নয় থুপ্তেনের, চিনল চাতালটার আকৃতি দেখে। লোকের জায়গাটার নাম দিয়েছে ডাইনির ঝাঁটা। একটু ওপর থেকে দেখলে চাতালটা ঝাঁটার মতোই দেখায় বটে। ঝাঁটার লেজের দিকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে চারিদিক দেখতে লাগলো থুপ্তেন। হতছাড়া সিঞ্জেটা এই ডাইনি চাতালে তাকে ডেকে এনে নিজে লুকোলো কোথায়? এইবার চাতালের মাথার দিকে চোখ চায় থুপ্তেনের। হালকা কুয়াশা আর তারার আলোয় তার মনে হয় কারা যেন নড়াচড়া করছে সেখানে। এত দূর থেকেও একজনকে তার মাথার লম্বাটে টুপিটা দেখে চিনতে পারে থুপ্তেন। ওর মুনিব ওয়াংচু। এত রাতে ডাইনি চাতালে কি করছে ও? সঙ্গে ওরাই বা কারা? থুপ্তেনের ভয় পাচ্ছিল খুবই। তবে তার থেকেও উদগ্র হয়ে উঠছিল তার কৌতূহল। গাছের আড়ালে লুকিয়ে অতি ধীরে ডাইনি চাতালের মাথার দিকে এগোতে থাকে থুপ্তেন। রাত্রির অন্ধকারের বুক ছিঁড়ে দ্রুত উত্তর দিকে এগিয়ে যাচ্ছিল কালো রঙের হুইলস জিপটা। গাড়ির নাম্বারটা দিল্লির কোনো এক সর্দারজির নামে রেজিস্ট্রেশন করা আছে বটে, তবে সেটা ভুয়ো। শুধু নাম্বার কেন, পুরো সর্দারজি ভুয়ো, নাম ঠিকানা শুদ্ধ। ডিসেম্বরের ঠান্ডার থেকেও মানুষটাকে বেশি উদ্বিগ্ন করে তুলেছিল ভিতরের গোপন উত্তেজনা। গাড়িতে ওঠার পর থেকে এই অজানা আগন্তুক
তার সঙ্গে একটাও কথা বলেনি। তাতে অবশ্য তার সুবিধাই হয়েছিল একদিক থেকে। গত দুদিন ধরে যা যা করছেন তিনি, সেই নিয়ে নিজের ভেতরেই একটা পর্যালোচনা করেছিলেন তিনি। লোবসাং গিয়াৎসো দলাই লামার ঘনিষ্ঠতম মহলের একজন। শুধু তিনি নন, তার উত্তর পুরুষেরাও কদম্পা ধর্মমত এবং দলাই লামার সেবা করে এসেছে বংশ পরম্পরায়। তবে তার সময়েই পোতলা প্রাসাদের সঙ্গে তাদের পরিবারের দহরম মহরম বেশি বেড়েছে। তার অবশ্য একটা অন্য কারণও আছে। কিংবদন্তি অনুযায়ী তার এক পূর্বপুরুষ স্বয়ং গুরু রিনপোচের আশীর্বাদ লাভ করেছিলেন। গুরু রিনপোচের স্বহস্ত লিখিত একটি পুঁথি তাদের কাছে বংশ পরম্পরায় বহুদিন অবধি রয়ে গিয়েছিল। লোবসাং এর পূর্বপুরুষরা গৃহী ছিলেন। লোবসাং সন্ন্যাস নেন। সেই সঙ্গেই মহামূল্যবান পুঁথিটি তিনি দলাই লামার কাছে হস্তান্তরিত করেন। তারপরেই পুঁথিটি পঞ্চজ্ঞান মঞ্জুশ্রীর একটি বলে গণ্য করা হয়। পঞ্চজ্ঞান মঞ্জুশ্রী হচ্ছে কদম্পা ধর্মমতে এমন 5টি পবিত্রতম পুঁথি যা একমাত্র স্বয়ং দলাই লামা বা তার মনোনীত ব্যক্তি ছাড়া আর কারো দেখার অধিকার নেই। আর পঞ্চজ্ঞান মঞ্জুশ্রীর একটি মঞ্জুশ্রীকেও যদি দলাই লামার গুপ্ত কক্ষ থেকে অপসারণ করা হয়, তবে তার উদ্ধারকল্পে একটি মাত্র পন্থায় নেওয়া হয়। আহ্বান করা হয় মহাকাল চক্রকে। কেউ জানে না এই মহাকাল চক্র কি, কারা এর সদস্য, কি তাদের পরিচয়, কিভাবে কাজ করে তারা। লোকে শুধু জানে এরা একমাত্র দলাই লামার আজ্ঞাধীন। তিনি ছাড়া এদের পরিচয় আর কেউ জানে না। অন্ধকারের গহীনতম শক্তি এই মহাকাল চক্র। এরা পারে না হেন কোনো কাজ নেই। গুপ্ত হত্যা এদের সিদ্ধি প্রবাদ প্রতিম। আর মহাকাল চক্রের হাতে মৃত্যু বড় ভয়ঙ্কর, বড় নৃশংস। চোখ বুঝলেন লোবসাং। শীতের দিল্লির রাত যেন অন্ধকার স্রোতের মতো ঝাপটা মেরে যাচ্ছিল তার মুখে, কিন্তু তাতে তিনি বিন্দুমাত্র বিচলিত হচ্ছিলেন না। তার মনের মধ্যে যে ঝড় বইছিল তার তুলনায় এই হাওয়ার ঝাপটা এমন কিছুই না। অনেক ভেবেছেন তিনি, নিজের সঙ্গে যুক্তি তর্ক দিয়ে অনেক লড়াই করেছেন, তবে এই সিদ্ধান্তে এসেছেন তিনি। এখন সেই সিদ্ধান্তের দায় ও দায়িত্ব একমাত্র তার। পূর্বপুরুষেরা তার সহায় হবেন তো। যতদিন পঞ্চজ্ঞান মঞ্জুশ্রী পোতালা প্রাসাদে ছিল সুরক্ষিত ছিল, কিন্তু এখন বিদেশ বিভূতিতে তাদের সুরক্ষার ব্যবস্থা নিয়ে তিনি একেবারেই নিশ্চিন্ত নন। যদিও এদেশের সরকার আশ্বাস দিয়েছেন যে তাদের ও তাদের ধর্মীয় সম্পত্তির কোনো ক্ষতি হবে না, তবুও সে নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি। চীনের গুপ্তচরেরা ইতিমধ্যেই ধর্মশালায় পৌঁছে যায়নি তার নিশ্চয়তা কি? 1500 বছর প্রায় শেষ হওয়ার দিকে, আর মাত্র 70 বছর বাকি। যদি কিছু হয়ে যায় তার বা এই পুঁথির, তাহলে কি করে উদ্ধার পাবেন তার পূর্বপুরুষদের আত্মা? বড় ঝুঁকি নিয়ে মল্লিক সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। করেছিলেন রতনলালের মাধ্যমে। দলাই লামার দেখভালের জন্য ভারত সরকার যে কয়েকজন সরকারি অফিসার নিয়োগ করেছেন, রতনলাল তাদেরই একজন। তিনি দলাই লামার সেক্রেটারি। বেশ দ্রুত গতিতেই চলছিল জিপটা। পানিপথ আসতে আর মিনিট 10 বাকি। সেখানে কিছু ডিব্রিফ করার কাজ আছে। তারপর লোবসাং এর হ্যান্ডলারের হাতে লোবসাংকে তুলে দিলেই মেজর শর্মার ছুটি। তাই হয়তো স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন মেজর শর্মা। ফলে হঠাৎ করে যখন ব্রেকটা একটু জোরে কষতে হলো তাকে, তখন মুখ দিয়ে একটা কাঁচা খিস্তি বেরিয়ে এলো। রাস্তার ডান দিকে একটা বড় গাড্ডা, তাতে কাকচক্ষুর মতো জল জমে আছে। সেটা দেখেই ব্রেক কষেছিলেন মেজর শর্মা। তারপর রাস্তার দিকে তাকাতে তাকাতে সাবধানে গাড্ডাটার পাশ দিয়ে কাটিয়ে যাচ্ছিলেন তিনি। জায়গাটা পেরিয়ে যাওয়ার পর স্টিয়ারিং সোজা করে ধরে সামনের দিকে তাকালেন তিনি। এরপর গিয়ার চেঞ্জ করে গাড়ির স্পিড উঠতে থাকার কথা। স্পিড উঠতে শুরুও করেছিল, কিন্তু গতিবেগ বারবার মুখেই হঠাৎ করে জিপটা রাস্তার বাঁদিক ঘেঁষে সজোরে ব্রেক কষে থেমে যায়। क्या हुआ? We are being tracked. Somebody is following us. তারপর হোলস্টার থেকে একটা রিভলভার বার করে সাপদের ক্ষিপ্রতায় লাফিয়ে নামলেন গাড়ি থেকে। চাপা গলায় আদেশ দিলেন, Come along. Follow me. তারপর সেটে গেলেন রাস্তার ধারের অন্ধকারে। লোবসাংয়ের নামতে একটু দেরি হলো, কারণ ব্যাপারটা তার মাথায় সেধইনি ঠিকঠাক। প্রথমত
তাদের গাড়ির পিছনে দূর দূর অবধি কাউকে দেখা যাচ্ছে না। এইভাবে কারোর পিছু নেওয়া যায় কি করে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তিনি। দ্বিতীয়ত, যদি তর্কের খাতিরে মেনে নেওয়াও যায় যে কেউ পিছু নিয়েছে, সেটা মেজর শর্মা বুঝলেন কি করে? মেজর শর্মা বোধহয় লোবসাংয়ের মনের জিজ্ঞাসাটা বুঝতে পারলেন। একটু নিচু হয়ে বসে গাড়ির চেসিসের দিকে ইঙ্গিত করলেন। প্রথমে ব্যাপারটা বোঝেনি লোবসাং, তারপর খানিকটা লক্ষ্য করে দেখতে পেলেন চেসিসের ঠিক নিচে একটা লাল আলোর বিন্দু একবার জ্বলছে আর নিভছে, আর সেই সঙ্গে একটা অতি ক্ষীণ বিপ বিপ আওয়াজ ভেসে আসছে। रेडियो रिसीवर, कोई इसको फिक्स किया है मेरे गाड़ी के नीचे। যন্ত্রটা যে ঠিক কি সেটা মাথায় ঢুকল না লোবসাংয়ের। তবে তিনি বুঝলেন যে খেলা শুরু হয়ে গেছে। যে বিপদ এড়াবার জন্য এত তোড়জোড়, সেটা এখন তার ঘাড়ের ওপর থাবা চাটতে চাটতে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায়। এখন তারা শিকার ছাড়ার কিছু নন। সেই শিকারের খোঁজে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে হিংস্র হায়নার দল। তবু একটা প্রশ্ন কিছুতেই তার কাছে পরিষ্কার হচ্ছিল না। মেজর শর্মা এই যন্ত্রটার অস্তিত্ব বুঝতে পারলেন কি করে? জল ভাবতে ভাবতেই কেউ যেন উত্তরটা মাথার মধ্যে গেঁথে দিয়ে গেল লোবসাংয়ের। রাস্তায় জমে থাকা জলে নিশ্চয়ই ওই লাল আলোর প্রতিফলন দেখতে পেয়েছিলেন মেজর শর্মা। অভিজ্ঞ আইবি অফিসারের চোখ এড়ায়নি সে বিপদের সংকেত। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে দাঁত চেপে বিড়বিড় করছিলেন মেজর শর্মা। Seems like somebody knows about the mission. This mission is compromised. We have a mole inside IB. Shit. कौन हो सकता है? যেখানে মেজর শর্মা গাড়ি থামালেন সেখান থেকে ঠিক 8 কিলোমিটার দূরে পানিপথ শহরে ঢোকার ঠিক আগে বিশাল বড় বটগাছটার নিচে একটা ধাবা আছে। লোকে বলে লল্লন সিং এর ধাবা। এই লাইনের ট্রাক ড্রাইভার আর খালাসিদের কাছে খুবই প্রিয়। তাদের ভিড়ে সর্বদাই জমজমাট থাকে জায়গাটা। তাছাড়া লল্লন সিং নিজেও রোজ সন্ধে হলেই ইয়ারদোস নিয়ে মদ মাংসের আসর বসায় ধাবায়। তাদের হই হল্লায় চাকনাচুর হয়ে যায় ধাবাটা। তবে আজ শীতের দাপটের জন্যই হোক বা স্ট্রাইকের কারণেই হোক, জায়গাটা বেশ ফাঁকা। কোনো এক অজানা কারণে পুরো জায়গাটা জুড়ে একটা নিস্তব্ধতা চেপে বসে আছে। ধাবার ঠিক সামনে আলো নিভিয়ে দাঁড়িয়েছিল একটা মস্ত বড় জিপ। তার পেছনের সিটে মোটা কম্বল মুড়ি দিয়ে অলসভাবে গা এলিয়ে বসেছিল 3 জন লোক। ড্রাইভারের সিটে বসে একজন লোক হাতে একটা যন্ত্র নিয়ে কি যেন খুটখুট করছিলেন, আর তার পাশে স্থির হয়ে বসেছিলেন একজন। হঠাৎ করেই সজাগ হয়ে উঠল ড্রাইভারের সিটে বসা লোকটা। যন্ত্রটা সজোরে বন্ধ করে পিছনে ফিরে রুদ্ধশ্বাসে বলল, लगता है कि सालों ने पकड़ लिया अपना टेक्निक। रेडियो रिसीवर का सिग्नल पिछले 15 मिनट से एक ही जगह पे रुकी हुई है। मेरे से निकल बैजनाथ, भाग रहा है दोनों। भागने से पहले पकड़ना पड़ेगा सालों को। বলেই জিপ থেকে লাফিয়ে নামলো লোকটা। তার হাতে উঠে এসেছে একটা আধ হাত লম্বা জার্মান মাউজার হ্যান্ডগান। বাকি লোকজনের জড়তাও কেটে গেল মুহূর্তেই। 3 জোড়া পা যেন হিংস্র চিতাবাঘের মতোই লাফিয়ে নামলো মাটিতে। প্রত্যেকের হাতেই উঠে এসেছে একটা করে রিভলভার। তাদের পরনে আটাশোটা পোশাক, পেশিতে খুনে ক্ষিপ্রতা, চোখে মুখে উদগ্র হিংসার ছায়া। তাদের নিয়ে ক্ষুধার্ত নেকড়ের মতোই সামনের দিকে ধেয়ে গেল তাদের দলনেতা। সামনের সিটে স্থির হয়ে বসে থাকা লোকটা নড়ল না বিন্দুমাত্র। সবাই দৌড়ে চলে গেলে ধীরে সুস্থে নামল সে। তারপর গাড়ির পিছনে এসে ভিতরে উকি দিয়ে দেখলো একবার। গাড়ির পিছনে একটা চাইনিজ মিলিটারির অ্যাডভান্স প্লেটুন রেডিও সিস্টেম ফিট করা আছে। চালুই ছিল যন্ত্রটা। সেখান থেকে রিসিভারটা তুলে নিয়ে ভারী স্বরে বলল লোকটা, Agent RLM, code 619. Put me to His Holiness, please. ডাইনি চাতালের মাথার কাছাকাছি একটা পাইন গাছের আড়ালে লুকিয়েছিল থুপতেন। তার থেকে বেশ খানিকটা দূরে উবু হয়ে কি যেন একটা করছিল ওয়াংচুক। ওদিকটা একটু অন্ধকার থাকায় সেটা ঠিক ঠাউর হচ্ছিল না থুপতেনের।
ওয়াংচুকে ঘিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে একজনের চওড়া কাঁধ দেখে চেনা চেনা মনে হচ্ছিল তার, কিন্তু এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না যে কে সেই লোকটা। প্রহরখানেক এইভাবে কেটে যাওয়ার পর হঠাৎ করেই মেঘ সরে গিয়ে আকাশটা বেশ পরিষ্কার হয়ে যায়। ক্ষীণ চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে পুরো ডাইনি চাতাল। আর তখনই ওয়াংচুক বড় ছুরির মতো কি যেন একটা বেশ উঁচু করে তুলে ধরে। তাই দেখে হর্ষধ্বনি করে ওঠে বাকিরা। বড় ছুরিটা দেখেই আটকে উঠল থুপতেন। ওটার নাম ফুরপা, মন্ত্রপুত ছুরি। অপদেবতার পুজোয় ইয়াক বলিদান দিতে কাজে লাগে ও জিনিস। এবার বাকিদেরও বেশ পরিষ্কার চেনা যাচ্ছিল, এমনকি চওড়া কাঁধের লোকটাকে চেনা মাত্র থুপতেনের হৃৎপিণ্ডটা এক লাফে তার গলার কাছে এসে আটকে যায়। মহামন্ত্রী মাসাং এখানে এই সময়ে! সম্রাটের পরেই তিব্বতের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ এই মাসাং। তার প্রতিপত্তি আলাদা, দলবল, দেহরক্ষী ইত্যাদি ছাড়া তিনি বাইরে বেরোনি না। এমন গুরুত্বপূর্ণ একজন গ্রামে এলে তো হুলস্থুল পড়ে যাওয়ার কথা। কই, সারাদিন সিনজাকে খোঁজার সময় এসব কিছুই তো কানে আসেনি ওর। এত রাতে মন্ত্রীমশাই এখানে কি করতে এসেছেন চুপি চুপি? ওয়াংচুক আর মহামন্ত্রীকে ছাড়া আরো দু একজনকে চিনতে পারল থুপতেন, যেমন গায়ের পুরোহিত রাবগিয়াল। বাকিরা ওয়াংচুকের সাঙ্গপাঙ্গ, গায়েরই লোক। নিজেদের মধ্যে স্বাভাবিক স্বরেই কথা বলছিল ওরা, অর্থাৎ ওরা জানে যে এখানে গ্রামের কারো আসার কোনো সম্ভাবনা নেই। একজন এসে একটি ছোট মশাল পাশেই পাথরের খাঁচে গুঁজে দিতে সবকিছু বেশ স্পষ্ট দেখতে পাচ্ছিল থুপতেন। খানিক পরে মাসাং তার পরনের জব্বাটি খুলে মাটিতে পেতে রাখা একটি চামড়ার আসনে ধ্যানের ভঙ্গিতে বসলেন। তারপর গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, এই উত্তুঙ্গ পাহাড়, এই গহীন উপত্যকা আর এই অগণন নক্ষত্র শোভিত আকাশকে সাক্ষী রেখে শুরু করছি এই জিজিদ। আমাদের এই প্রেত সাধনা যেন সফল হয়। আজ যে জিজিদ আমরা পৃথিবীর বুকে নামিয়ে আনব, তা যেন এই অত্যাচারী রাজার কবল থেকে মুক্তির স্বাদ নিয়ে আসে। জিজিদ কি তা শুনেছে থুপতেন, কিন্তু কখনো দেখেনি। এ নাকি মানুষের আত্মার মধ্যে কোনো অপদেবতাকে গেঁথে দেওয়ার মন্ত্র। তারপর যে জিজিদ করে সেই আত্মা তার বশে হয়ে যায়, তাকে দিয়ে তখন যা খুশি করানো যায়। এ খুব সাংঘাতিক ভূতবিদ্যা। কোটিকে গুটিক পুরোহিত পারেন, মহামান্য মাসাংও পারেন নাকি? ওয়াংচুক ধীর পায়ে মাসাংয়ের সামনে এলো। তারপর একটা ছোট জিনিস বার করে আনলো জব্বার ভিতর থেকে। ইয়াকের শিং, এক পাশটা বোধ হয় ঘষে ঘষে ধারালো করা হয়েছে। মশালের আলোয় ঝিকিয়ে উঠল সেটা। মাসাং তার বাঁ হাতটা বাড়িয়ে ধরলেন ওয়াংচুকের সামনে। তারপর ওয়াংচুক যেটা করলো সেটা দেখে আরেকটু হলে আর্তস্বর বেরিয়ে আসছিল থুপতেনের মুখ থেকে। বহু কষ্টে মুখের মধ্যে নিজের হাতটা ঢুকিয়ে চিৎকারটা থামালো সে। কোনো একটা মন্ত্র বিড়বিড় করতে করতে নির্বিকার মুখে ইয়াকের ধারালো শিংটা মাসাগের কনুয়ের নিচে গেঁথে দিল ওয়াংচুক। তারপর সেটা টেনে নিল কবজি বরাবর। ফিনকি দিয়ে রক্ত পড়ছিল মাসাগের বলিষ্ঠ বাঁ হাত থেকে, তবে তার মুখে সামান্যতম বিকার দেখা যাচ্ছিল না। দ্রুত লয়ে অথচ শান্ত মুখে মন্ত্রপাঠের মতো কিছু বলছিলেন তিনি। সেই গড়িয়ে পড়া রক্তের স্রোত যেন একটি ছোট কুণ্ডের সৃষ্টি করছিল মাসাংয়ের পায়ের কাছে। রক্তকুণ্ডটিতে ওয়াংচুক তার হাতে ধরা শিংয়ের ডগাটি চুবিয়ে নেয় একবার। তারপর মাসাং যেখানে বসেছিলেন ঠিক তার সামনে মাটিতে কি যেন একটা আঁকতে থাকে। আঁকা শেষ হলে স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলেন মাসাং। অতি উত্তম যন্ত্র এঁকেছে ওয়াংচুক। কই রে তোরা, দেরি হচ্ছে কেন? নিয়ে আয় জিজিতকে। দূর থেকে সাড়া আসে রাবগিয়ালের। নিয়ে আসছি প্রভু, এখনই নিয়ে আসছি। একটু পরেই দেখা যায় যে তিনটি মানুষ একটি বড় পাথরের টুকরোর ওপর কি যেন একটা চাপিয়ে নিয়ে এসে রাখে মাসাংয়ের পায়ের কাছে। তারপর দূরে সরে যায়। কালো কাপড়ে ঢাকা গোল মতো জিনিসটা কি? দূর থেকে বুঝতে পারে না থুপতেন। এরপর একটি পাত্র থেকে খানিকটা জল নিয়ে সবকিছুর উপর ছিটিয়ে দিতে থাকেন মাসাংয়ের ওয়াংচুক। সঙ্গে চলতে থাকে গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ।
বাকিরা হাঁটু গেড়ে বসে সেই সুরে গলা মেলায়। সেই ভুতুরে সুরে মাতালের মতো দুলতে থাকে সিসামাংপার বাতাস। সবকিছু শেষ হলে ফুর পাটা তুলে গোল মতো বস্তুটির মধ্যে ডুবিয়ে দেন মাসান। তারপর গম্ভীর ও কর্কশ স্বরে বললেন, হে মৃত্যুর অধীশ্বর খুমগম্প, আজ আপনি আমাদের সহায় করুন। এই পবিত্র ত্রিকোণ ভূমিতে মন্ত্রপুত রক্ত দিয়ে এঁকেছি বজ্র কিলক যন্ত্র। মৃত্যু প্রহরী জামন্তককে আহ্বান করেছি তার শূল নিয়ে নেমে আসতে। যে জিজিতকে আমরা নামিয়ে এনেছি এই পৃথিবীর মাটিতে, তার হিংস্র নখরে যেন ছিন্ন ভিন্ন হয়ে যায় সম্রাট মেয়ে অগছমের অপবিত্র দেহ। তার তীক্ষ্ণ দাঁত যেন ছিঁড়ে ফেলে রাজকুমার ট্রিসম দিচেনের কণ্ঠনালী। মহান বোম ধর্মের জয় পতাকা যেন চির উড্ডীন থাকে আমাদের মাতৃভূমির বুকে। বৌদ্ধ ধর্ম নামক এই নপুংসকের ধর্ম যেন আমাদের গ্রাস করতে না পারে। আমাদের যেন অহিংসার নামে নিপীড় না করতে পারে। বলতে বলতেই এক টানে সেই গোল বস্তুটির ওপর থেকে কাপড়ের টুকরোটি সরিয়ে ফেলেন মাসান। হয় থুপতেন তখন খুব ভয় পেয়েছিল। ভয়ার্ত সেদিন কিছু ফোঁটা দৃষ্টি রুদ্ধ করে রেখেছিল তার, অথবা উত্তেজনায় চোখ দুটো ঘোলাটে হয়ে গিয়েছিল। তাই প্রথমটা সে ঠিকঠাক দেখতে পায়নি। বৃত্তের মধ্যে রাখা বস্তুটি কি? হাতের উল্টো পিঠ দিয়ে চোখের ওপর জমে থাকা ঘাম মুছে নেয় সে। তারপর তার দৃষ্টি চলে যায় সেই বৃত্তটির মধ্যে। ওখানে কি ওটা? কার একটা মাথা বলে মনে হচ্ছে না? এরপর হঠাৎ করে যেন মশালের নীলচে কালো আলোগুলো দপ করে জ্বলে ওঠে, আর সেই আলোয় থুপতে স্পষ্ট দেখতে পায় মাথাটাকে। ওটা কোনো মানুষের মাথা নয়, ওটা একটা দ্রক্ষীর মাথা। সেই দ্রক্ষী আর কেউ নয়, সেই দ্রক্ষী সিঞ্জে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল থুপতেন। ভয়ে, বিস্ময়ে, ক্রোধে আর দুঃখে সারা গা থরথর করে কাঁপছিল তার। মনে হচ্ছিল তার দু হাঁটুতে যেন কোনো সার নেই। কে যেন এক টানে কেড়ে নিয়েছে তার বুকের বাতাস। সিঞ্জে, সিঞ্জে, সিঞ্জেকে ওরা খুন করেছে। সাবাস ওয়াংচুক, সাবাস। এর থেকে মন মতো কোনো জিজিত হয়তো আমি নিজেও খুঁজে পেতাম না। আমি সম্রাট হলেই তোর কপালে মন্ত্রী হওয়া বাঁধারে ওয়াংচুক। এখন চল রে তোরা, চল ঝর্ণার জলে হাত পা ধুয়ে আসি। একবার শুধু এই জিজিত প্রেত দেহ পাক, তাকে পোতলা প্রাসাদে রেখে আসার যা অপেক্ষা। তারপরে বেশ কয়েক জোড়া পায়ের শব্দ মিলিয়ে যায় ডাইনি চাতালের অন্যদিকে। কিছু বোঝার আগেই থুপতেন দেখল কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে অনুষ্ঠান ভূমির দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে পৌঁছে গেল থুপতেন। তারপর গেঁথে থাকা ফুরপাটা এক টানে খুলে ফেলে সিঞ্জের মাথাটা তুলে নিল নিজের হাতে। সিঞ্জের মাথাটা সেই কালো কাপড়ে জড়িয়ে দ্রুত জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে থুপতেন। যে রাস্তা তাকে নিয়ে যাবে তার গ্রামের দিকে, সে দৌড়তে থাকে তার সম্পূর্ণ উল্টো দিকে। মাসানের লোকগুলো যদি তাকে ধরতেও আসে, তারা জানবে না সে পালিয়েছে সম্পূর্ণ অন্য রাস্তা ধরে। থুপতেন ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকে পাহাড়ের ওপারে এক দেশের দিকে, মানজালার দিকে। অনেকদিন আগে সেই জাদুকর লোকটা এসে তাকে বলে গিয়েছিল না, খুব বিপদে পড়লে কোথায় যেতে হবে তাকে? ওখানেই যাবে থুপতেন। পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে থাকে সে। শুধু একটা খটকা রয়ে গেছে তার মনে। সিঞ্জেকে যদি ওরা খুন করেই থাকে, তাহলে ওকে এখানে ডেকে আনলো কে? লোকটা প্রাণপণে দৌড়চ্ছে।
দৌড়চ্ছে খানা খন্দ ভরা পিচের রাস্তা পেরিয়ে, পাহাড়ি জঙ্গল পেরিয়ে, টিলা পেরিয়ে, আর পাথর ভরা ঊষর প্রান্তর পেরিয়ে। আশ্চর্যভাবে প্রতি বাঁকে বদলে যাচ্ছে তার পথ, আর সেই বদলে যাওয়া পথের স্রোত ধরে প্রাণ ভয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়চ্ছে লোকটা। কিসের একটা পুটলি বুকে জড়িয়ে নিয়েছে সে। কোনোভাবে হাতছাড়া করা চলবে না সেটা হাতছাড়া হলে মহা সর্বনাশ হয়ে যাবে। দৌড়তে দৌড়তেই একবার থমকায় লোকটা, একটু দাঁড়িয়ে কুকুরের মতো হাঁপাতে থাকে। এবার মনে হচ্ছে যেন ফুসফুস দুটো ফেটে যাবে তার। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। হাঁপাতে হাঁপাতেই কান দুটো পেতে কিসের একটা শব্দ শোনার চেষ্টা করলো সে। ওই তো ওরা আসছে। পায়ের শব্দ শোনা যাচ্ছে। শিকারের গন্ধ পেয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছে হিংস্র চিতাবাঘের দল। ফের দৌড়তে থাকে সে। থেকে থেকে তার পথ বদলে যায়। পাইন আর রডোডেনড্রন ঘেরা পাহাড়ি পথ পেরিয়ে উপরে উঠতে থাকে সে। কিন্তু তার রক্তের মধ্যে লুকিয়ে থাকা জন্ম জন্মান্তরের ইঙ্গিত যেন তাকে ঠেলে নিয়ে চলেছে কোন এক অজানা উদ্দেশ্যে। মুখের ওপর জলের ঝাপটা এসে পড়তেই যেন স্বপ্ন থেকে জেগে উঠলেন লোবসাং গিয়েৎসো। একটা বড় শ্বাস নিয়ে ধরফর করে উঠলেন। তারপর যেভাবে পেঁজা তুলোর মতো বরফ নিঃশব্দে নেমে আসে মাটির উপর, সেভাবেই তার চেতনা ফিরতে লাগলো। অতি কষ্টে চোখ দুটো খোলার চেষ্টা করলেন তিনি। চোখের সামনেটা ঝাপসা দেখাচ্ছিল। সেটা তার দৃষ্টিশক্তির জন্য নাকি তার মুখের ওপর ঝাপটা দেওয়া জলের জন্য, সেটা ঠিক ঠাহর হলো না লোবসাংয়ের। তিনি শুধু এটুকু অনুভব করলেন যে গায়ে ছিটিয়ে দেওয়া জলের প্রতিটি ফোঁটা তার শরীরে তুষের আগুনের মতো বিঁধছে। শরীরটা একবার থরথর করে কেঁপে উঠল লোবসাংয়ের। বরফের দেশের মানুষ তিনি, তবুও শরীর জুড়ে এই ঠান্ডা বরফ শীতল জলের ধারা যেন তার অস্থি মজ্জা অবধি কাঁপিয়ে দিচ্ছিল। হাত দিয়ে মুখটা মোছার চেষ্টা করলেন লোবসাং, কিন্তু হাত দুটো একটা ক্ষীণ অস্পষ্ট ঝনঝনে আওয়াজ তুলে থেমে গেল। হাত দুটো আরেকটু টানলেন তিনি, ফের সেই ঝনঝনে আওয়াজ উঠল, কিন্তু হাত দুটো এগোলো না। কিসের একটা বাধা পেরিয়ে ও দুটো এগোতে চাইছে না একেবারেই। অতি কষ্টে চোখ দুটো খুললেন লোবসাং। প্রথমে যেটা নজরে পড়ল সেটা হচ্ছে পাথর। পাথর মানে এমনি পাথরের টুকরো নয়, মসৃণভাবে পালিশ করা পাথর। এদেশে এরকম পাথর চৌকো করে কেটে কেটে ঘরের মেঝেতে লাগায়, দেখতে সুন্দর লাগবে বলে। তাকে বলে মার্বেল। এ হচ্ছে সেই রকম মার্বেল পাথরের মেঝে। তার মানে তিনি এখন মেঝেতে শুয়ে আছেন, কারণ তার চোখটা মেঝের একদম কাছে, মেঝের সমান্তরালে। আর তার ডান দিকের গালটা মেঝের ওপর ঠেকানো, আর সেই গালের নিচে একটা ছোট পুকুর তৈরি হয়েছে, জলের পুকুর। সেই জলের রং লাল। চোখের দৃষ্টিটা একটু প্রসারিত করে নিজের হাত দুটোর দিকে তাকালেন লোবসাং। এবার তিনি বুঝতে পারলেন কেন অনেক টানার পরেও হাত দুটো কাছে আসছিল না। তার দুটো হাতই লোহার শিকল দিয়ে বাঁধা। হাত দুটো টানার সময় শিকলের ঝনঝন শব্দ শুনছিলেন তিনি। কেন? তার হাত বাঁধা কেন? তিনি মেঝেতে শুয়ে কেন? এত জল ঝাপটাচ্ছে কি তার ওপর? আর সেই জলের প্রতিটি কণা তার চামড়ার শ্বেত গ্রন্থি ছুঁয়ে হাড় মাংস কাঁপিয়ে দিচ্ছে কেন? তার পোশাক আশাক গেল কোথায়? গায়ের ওপর ঠান্ডা হাওয়ার একটা শিরশিরে ভাব বয়ে যাওয়ার পর কারণটা বুঝলেন লোবসাং। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সজাগ হয়ে উঠলেন তিনি। তিনি নগ্ন, সম্পূর্ণ নগ্ন। আর তাকে এই অবস্থায় দুহাত পা বেঁধে এই মার্বেল পাথরের ঠান্ডা মেঝেতে শুইয়ে রেখে গায়ে জলের ঝাপটা দিচ্ছে ওরা। কিন্তু ওরা কারা? হঠাৎ করেই বিদ্যুৎ চমকের মতো সব কথা মনে পড়ে গেল লোবসাংয়ের। অন্ধকার রাস্তায় খানাখন্দ পেরিয়ে দৌড়চ্ছিলেন দুজনে। দৌড়তে দৌড়তেই নিজের পরিকল্পনাটা জানিয়েছিলেন মেজর শর্মা। যে জায়গায় ওরা গাড়িটা ছেড়ে এলেন তার নাম সেওয়া। সেখান থেকে মাইল খানেক আগে একটা চৌমাথা থেকে বাঁয়ে রাস্তা ধরে নামলেই একটা ছোট গাঁও, তার নাম খেরি নঙ্গল। সেখানে ওর চেনা একজনের বাড়ি আছে। আপাতত রাতটা সেখানেই কাটাতে হবে। শুধু তাই নয়,
সেখানে পৌঁছতে হবে যথাসম্ভব নিঃশব্দে, কোনো সূত্র না রেখে। তবে এই পরিকল্পনায় অসুবিধা শুধু একটা জায়গাতেই। সেওয়া থেকে খেরিনাঙ্গল অবধি রাস্তাটা গেছে খোলা মাঠ আর ক্ষেতের মধ্যে দিয়ে। রাস্তাটা যে শুধু ভয়ানক নির্জন তাই নয়, রাস্তায় ডাকাতের উৎপাত সাংঘাতিক। ডাকাতের ভয়ে মেজর শর্মা পান না। 10টা ডাকাতের মহড়া নেওয়া তার কাছে এমন কিছু নয়, কিন্তু ভয় হচ্ছে যে ডাকাতের মোকাবিলা করতে গেলে যে পরিমাণ গোলাগুলি চলবে, তাতে শত্রুপক্ষের জন্য ওদের লোকেট করা খুব সহজ হয়ে যাবে। কিন্তু কে সেই শত্রুপক্ষ? হাঁপাতে হাঁপাতেই প্রশ্ন করছিলেন লোবসান। बस एक वही तो पता करना है। Somebody is following us. There must be a mole in the department. I must report this to Captain. কিন্তু রিপোর্ট করার আগেই ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলেন লোবসান। খেরিনাঙ্গালে ঢোকার ঠিক আগে একটা বড় ঝাঁকড়া গাছ আছে। এদেশের লোকে বলে পিপল। সেখান অব্দি পৌঁছতেই কারা যেন ঝাঁপ দিয়ে পড়ল ওদের উপর। এই অতর্কিত আক্রমণের সামনে হতচকিত হয়ে গিয়েছিলেন ওরা দুজন, তাই প্রতিরোধ গড়ে তুলতে একটু দেরি হয়ে গিয়েছিল। অন্ধকারের গা চুয়ে যেটুকু আলো নেমে আসছিল, তার মধ্যেই লোবসান দেখতে পাচ্ছিলেন যে মেজর শর্মা একাই লড়ে যাচ্ছেন সিংহ বিক্রমে। লোবসান নিজেও মার্শাল আর্টে সিদ্ধহস্ত। লড়াইটা তিনিও কম দেননি, কিন্তু লড়াইটা ক্রমেই অসম হয়ে আসছিল। প্রতিপক্ষ সাধারণ গুন্ডা নয়, খালি হাতের লড়াইতে তারাও যথেষ্ট পারদর্শী। তার উপর তারা সংখ্যাতেও যথেষ্ট বেশি। লড়তে লড়তেই মাথার পেছনে একটা চোট পেলেন লোবসান। মাটিতে লুটিয়ে পড়ার আগেই দেখলেন 3 জন মিলে ঝাঁপিয়ে পড়ল মেজর শর্মার উপর। कुर्सी पर बैठा हुई हरामजादे को बेड़ी अभी खोल दो। কোথা থেকে একটা গম্ভীর স্বরে আদেশ ভেসে এলো। আচ্ছন্ন অবস্থাতেই লোবসান বুঝতে পারলেন যে তার হাতের শিকল খুলে দিচ্ছে কেউ। তারপর একটা বলিষ্ঠ হাত তাকে টেনে বরফের মতো ঠান্ডা লোহার চেয়ারে বসিয়ে দিল। এবার চোখ খুলে তাকালেন লোবসান। তার সামনে একটা লোহার গোল টেবিল, তার ঠিক ওপরে সিলিং থেকে ঝুলে আছে একটা বাক্স। সেখান থেকে একটা হলদেটে জোরালো আলো বৃত্তাকার অল্প দুল ছিল টেবিলের উপর। और मिस्टर लोबसांग ग्यात्सो, क्या हाल है? सब ठीक ठाक? ঘরের কোণা থেকে ফিক ফিক করে কয়েকজনের হাসার শব্দ ভেসে এলো। চুপ করে রইলেন লোবসান। নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না তার। শেষ পর্যন্ত এই মানুষটা, এই লোকটা তাকে স্বীকার করার জন্য এত দূর নিচে নেমেছে। একেই তিনি এতটা বিশ্বাস করেছিলেন। হায় ঈশ্বর! টেবিলের ওদিকটা অন্ধকার। সেখানে কে যেন ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ালো। তার কোমর থেকে পেটের খানিকটা দেখা যাচ্ছিল। যেখানে একটা হোলস্টার ঝুলছে, তাতে একটা রিভলভার গোজা। নিজেকে বজ্র ধ্যানে সন্নিহিত করলেন লোবসান। এই মুদ্রায় সমস্ত পাশবিক অত্যাচার সহ্য করার ক্ষমতা জন্মায় সাধকের। সেই ধ্যান মুদ্রায় লীন হয়ে মনে মনে প্রার্থনা করলেন লোবসান, হে তথাগত, আপনি বলে দিন প্রভু, এই ঘোর সংকটকালে কি করা উচিত আমার। দুটো হাত নেমে এলো টেবিলের উপর। মোটা মোটা আঙুল, তাতে অনেক কাটাছেঁড়া দাগ। এ হাত লোবসান চেনেন, খুব ভালো করে চেনেন। आप अभी आप जरा कृपया करके बताएंगे वो किताब आप कहाँ रखे हैं? অন্ধকার রাত। বৌদ্ধ বিহারের প্রতিটি প্রাণী গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু একটিমাত্র ম্লান প্রদীপ শিখা জেগেছিল আচার্যর ঘরে। ঘোর আতঙ্ক ও বিস্ময় মিশ্রিত চোখে তিনি তাকিয়েছিলেন সামনে রাখা বস্তুটির দিকে। এ জিনিস কোথায় পেলি তুই? আতঙ্ক তাড়িত চাপা স্বরে প্রশ্ন করলেন আচার্য। বললাম তো, দেশ থেকে নিয়ে এসেছি। ভাবলেশীন মুখে তার সামনে বসা বিদেশি যুবকটি। হায় 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 হায়, এ যে মহা সর্বনাশা বস্তু রে! সাক্ষাৎ সমন। নরকের কোনো অতল থেকে এই জিনিস তুলে এনেছিস তুই। এ যে মূর্তিমান ঘোর অমঙ্গল। কি করব?
ওকে ওকে বড্ড ভালোবাসতাম যে, তাই তো নিয়ে এলাম। কেউ? কাকে নিয়ে এলি? কার কথা বলছিস তুই? শিনজে। এরপর বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকেন দুজন। হিমালয়ের এই শানু দেশে রাতের দিকে একটা চমৎকার মৃদুমন্দ হাওয়া ভেসে আসে। কবিরা যাকে সুমধুর মলয় সমীরণ দিয়েছেন, কিন্তু আজ যে হাওয়া বয়ে আসছে তাতে হাড় মজ্জা অবধি থরথর করে কেঁপে উঠছে দুজনেরই। এই সময় বাতাসে শীতের কামড় এত তীব্র হওয়ার কথা নয়। ধীরে ধীরে নিজের আসন থেকে উঠে ঘরের বাইরে এসে দাঁড়ালেন আচার্য। সিঞ্জের জন্য বুকটা মুচড়ে উঠছিল তার। ভয়াল দর্শন সারমেয়টিকে ভালোবেসে ফেলেছিলেন তিনি। গুরুর আদেশে কয়েক বছর আগেই একবার তিব্বতে যেতে হয়েছিল তাকে। তিব্বতের রাজনীতিতে এখন উথাল পাথাল চলছে। পৌন ধর্মাবলম্বী সামন্ত চক্র এবং বৌদ্ধ ধর্মানুরাগী সম্রাটের মধ্যে ক্ষমতার সংগ্রাম প্রায় চূড়ান্ত পর্যায়ে। সম্রাট মে অগোছমের সঙ্গে তারই মহামন্ত্রী মাসাঙের বিরোধিতার কাহিনী মোটামুটি সবাই জানে। পোতালা প্রাসাদের আনাচে কানাচে এখন শুধু ষড়যন্ত্র আর অভ্যুত্থানের গন্ধ। বৌদ্ধ আচার্য সেই সূত্রে গিয়েছিলেন সেই দেশে। সম্রাট মে অগোছম তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন পোতালা প্রাসাদে। সঙ্গে ছিল সমগ্র তিব্বত ঘুরে দেখার আহ্বান। বলা বাহুল্য, ঘোষিত উদ্দেশ্যের পিছনে একটি গোপন উদ্দেশ্য ছিল। সম্রাট চেয়েছিলেন তিব্বতের বিভিন্ন প্রান্তে বৌদ্ধ অনুরাগীদের নিয়ে একটি গোপন সংগঠন গড়ে তুলতে, যারা প্রয়োজনের সময় সম্রাট এবং ভারতীয় বৌদ্ধপন্থীদের সাহায্য করবে। সেই সফর সেরে ফেরার পথে ভারত তিব্বত সীমান্তবর্তী শেষ যে গ্রামটিতে এক পক্ষকাল অতিবাহিত করেন তিনি, তার নাম দ্রোম। সেখানকারই বাসিন্দা ছিলেন থুপতেন আর শিনজে। শিনজেকে সেখানেই প্রথম দেখেন তিনি। রাজবাড়িতে জীবন কাটালে কি হবে? আচার্য রাহুল বজ্র প্রকৃতপক্ষে একজন অনাথ, তাই অন্য কোনো অনাথ মানুষ দেখলে তাদের সঙ্গে একাত্মতা অনুভব করেন তিনি। থুপতেন নামের এই নিঃসহায় দরিদ্র যুবকটির সঙ্গে তিনি দ্রুত আলাপ জমিয়ে ফেলেন। ভাষা অন্তরায় হয়নি একেবারেই। তিব্বত ভ্রমণের প্রথম কয়েক মাসের মধ্যেই তিনি সেই দেশের ভাষা আয়ত্ত করে ফেলেছিলেন। প্রথম থেকেই রাহুল বজ্র লক্ষ্য করেছিলেন যে থুপতেন ভালোবাসার কাঙাল। শৈশবেই পিতৃমাতৃহীন সে। তারপর আর কারো কাছ থেকে সেভাবে স্নেহ ভালোবাসা পায়নি। তাই তার বুভুক্ষু ও অতৃপ্ত হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু ঢেলে দিয়েছে তার কুড়িয়ে পাওয়া পোষ্যটির ওপর। সারমেয়টিকে প্রথমে দেখে ভয় পেয়েছিলেন আচার্য রাহুল বজ্র। অমন সিংহ সদৃশ আকারের সারমেয় জীবনে আর দুটি দেখেননি তিনি। তবে তিনি নিজেও অসীম সাহসী মানুষ, বিবিধ কলাকুশল ও জাদুবিদ্যায় বিশেষ পারঙ্গম। লোকে বলে তন্ত্র সাধনায় ঐশ্বরিক সিদ্ধি আছে তার। তিনি নিজেও জানেন যে কথাটা সর্বাংশে মিথ্যে নয়। তাই থুপতেনের পোষ্যটির সঙ্গে ভাব জমাতে তার দেরি হয়নি। কয়েকদিনের মধ্যে তিনি অনুভব করেছিলেন এই বিশাল জীবটিও তার প্রভুকে কতটা ভালোবাসে। সারমেয়দের প্রভুভক্তি সম্পর্কে তিনি সম্যক রূপে অবগত, কিন্তু এই নিঃসম্বল তরুণ আর অনাথ প্রাণীটির মধ্যে ভালোবাসার যে অচ্ছেদ্য বন্ধন আছে, তেমন আশ্চর্য সম্পর্ক কমই দেখেছেন তিনি। আজ যে মুহূর্তে থুপতেন তার সামনে শিনজের কর্তৃত মস্তকটি নিয়ে উপস্থিত হয়েছিল, সেই মুহূর্তেই টের পেয়েছিলেন তিনি ভালোবাসার উন্মাদনা কোন চরম পর্যায়ে গেলে এই কাজ করা সম্ভব। থুপতেনকে দেখে বোঝা যাচ্ছিল ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে গেছে সে। শুধুমাত্র ক্লান্তি নয়, এক উদাসীন ও লক্ষ্যহীন অবসাদ প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে তাকে। রাহুল বজ্র এও বুঝেছিলেন যে ভয়ঙ্কর কোনো অপরা শক্তির আধার তার সামনে এনে উপস্থিত করেছে থুপতেন। বস্তুটি দেখা মাত্র তার শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে গিয়েছিল। চৈতন্যের প্রতিটি তন্ত্রী টান টান হয়ে তার মস্তিষ্কের মধ্যে সংকেত পাঠাচ্ছিল, সাবধান, তার সামনে যেটি রাখা আছে সেটি ঘোর অমঙ্গল বস্তু। আপনি তো সব পারেন প্রভু, পারেন না? সত্যি কথা বলুন, পারেন না? আপনি পারবেন না আমার শিনজেকে বাঁচিয়ে তুলতে? মানুষের শুকনো গলা নিয়ে কাঁদতে পারে, সে কথা এই প্রথম অনুভব করল আচার্য। থুপতেনের মাথার ওপর জমাট বাঁধছিল একতলা কালো ছায়া। একবার সেদিকে তাকালেন রাহুল বজ্র, তারপর তাকালেন তার সামনে রাখা বিশাল আকারের করটিটির দিকে। তার রং ঘোর কালো,
ঘাড়ে তুলতেন তার সম্ভব নয়, কারণ ও আর সিঞ্চে নেই। ও এখন একটা পেট পুত্র। শুনছিলেন অভিক সরকারের লেখা পেট বুদ্ধুর প্রথম পর্ব। কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠ ইভান, অন্যান্য চরিত্রে অভিষেক, স্পন্দন, অভ্র, নীল, কৌশিক, ইন্দ্রনীল ভাদুরী, বং স্টোরি সার্কেল ইউটিউব চ্যানেল থেকে শুভদীপ, আড্ডাবাজ ইউটিউব চ্যানেল থেকে মলয়, থ্রিলার ল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে রণদীপ নন্দী, বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণব ইউটিউব চ্যানেল থেকে অর্ণব, সাহিত্য সমাহার ইউটিউব চ্যানেল থেকে আকাশ, স্কেরি টেলস ইউটিউব চ্যানেল থেকে শ্রীরূপ, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ইউটিউব চ্যানেল থেকে রয়েছে সায়ন্তন ও আর্য, এবং রয়েছি আমি রক্তিম। শব্দগ্রহণ রিম্পা, আবহ অভিষেক পাটোয়ারি, প্রচ্ছদ রৌমজিৎ, পরিবেশনা এবং পরিচালনায় টিম হরোস্কোপ। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।